নমস্কার দেশবাসী। আজকে এমন একটা খবর সামনে বেরিয়ে এসছে যেটা শোনার পর চীনের সাধারণ মানুষরা এই কথা বলছে যে যদি আমরা 2016 সালে ডোকলাহাম আর তার পরবর্তী 4 বছর পর গালওয়ান বিবাদ না করতাম তাহলে ভালো হতো, কারণ আমরা এমন একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছি যে ঘুমন্ত অবস্থায় থাকলেই ভালো হতো। দেখতে গেলে চীনের সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো লিখছে সেইটা একদম 100% সঠিক। আপনি নিজেই দেখুন, 2016 সাল পর্যন্ত আপনি কখনো শুনেছেন যে ভারত কোথাও এটা বলছে আমরা চীনকে পেছনে ফেলে আগে অগ্রসর হয়ে যাব, চীনকে হারিয়ে দেব বা চীনের কোম্পানিগুলোকেই ব্যান করে দেব? এইরকম মন্তব্য আমরা এর আগে কখনোই শুনিনি। উল্টে এটা বলা হতো আমরা চীনের সাথে কোঅপারেশন করব, চীনের সাথে ম্যানুফ্যাকচারিং করব, চীনের সাথে প্রত্যেকটা বিষয়ে একসাথে মিলে আগে অগ্রসর হব। কিন্তু চীনের রাষ্ট্রপতি শি জিনপিং 2016 সালে ডোকলাহাম এবং তারপর গালওয়ান বিবাদ করে, যেগুলো ভারতকেই মন্তব্য করতে বাধ্য করেছে যে চীনের সাথে কম্পিটিশন করো এবং চীনকে প্রত্যেকটা সেক্টরে হারিয়ে আগে অগ্রসর হও। সেইটা ম্যানুফ্যাকচারিং হোক বা মিলিটারি, প্রত্যেকটা ক্ষেত্রতে চীনকে হারিয়ে এগিয়ে যাও। আর তারই ফলাফল আজকের এই খবর। তো বন্ধুরা, কি সেই খবর? আপনি স্ক্রিনে নিজেই দেখুন। রিপোর্ট বেরিয়ে এসছে যে ভারতে $500 বিলিয়ন এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসতে চলেছে। এই বিষয়ে সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে যে পরবর্তী 5 বছরের মধ্যে প্রত্যেক বছর প্রায় $100 বিলিয়ন এফডিআই ম্যাক্সিমাম ভারতে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই $100 বিলিয়ন পার ইয়ার ম্যাক্সিমাম, কিন্তু অনুমান করা হচ্ছে এর চেয়ে বেশি আসবে, কম আসবে না। আর এই জন্যই বলা হচ্ছে পরবর্তী 5 বছরের মধ্যে $100 বিলিয়ন পার ইয়ার হিসেবে $500 বিলিয়ন ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে আসবে। আর এটা এই জন্য মনে করা হচ্ছে কারণ কিছুদিন আগেই ভারত ইউরোপের 4টে দেশ অর্থাৎ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন এই দেশগুলোর সাথে এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, যার মাধ্যমে পরবর্তী 15 বছরে এই 4টে দেশ $100 বিলিয়ন ভারতে ইনভেস্ট করবে। অর্থাৎ শুধুমাত্র ইউরোপের এই ছোট ছোট 4টে দেশ প্রত্যেক বছর প্রায় $10 বিলিয়ন হিসেবে $100 বিলিয়ন ইনভেস্ট করবে। অর্থাৎ $10 বিলিয়ন তো আমরা এখান থেকেই পাবো। এছাড়াও যে ইউএস রয়েছে, ইউনাইটেড কিংডম রয়েছে, ইউরোপের প্রায় 27টা দেশ রয়েছে যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এছাড়া রয়েছে আরবিয়ান কান্ট্রি যেমন ইউএই, সৌদি আরব, কুয়েত, কাতার, এইসব দেশ মিলিয়ে প্রায় এটা $100 বিলিয়ন ওপরে পৌঁছে যাবে। কিন্তু যদি আমরা এই $100 বিলিয়ন ইনভেস্টমেন্টের কথাই মনে করি, তাহলে পরবর্তী আগত 4 বছরের মধ্যেই ভারতের যে টোটাল সম্পদ রয়েছে সেইটাও $1 ট্রিলিয়ন ওপরে পৌঁছে যাবে। কারণ এই সময়ে ভারতের টোটাল বিদেশি মুদ্রা ভান্ডার যে রয়েছে সেইটা $645 বিলিয়ন। অর্থাৎ আমাদের আর শুধুমাত্র $350 বিলিয়ন প্রয়োজন রয়েছে $1 ট্রিলিয়ন হতে। এই অবস্থায় এই এফডিআই এর সাহায্যে এই টাকার অঙ্ককেও আমরা 3 থেকে 4 বছরের মধ্যেই পার করতে পারবো। কারণ যে এফডিআই হয়ে থাকে এর মানে হলো বিদেশে থাকা কোনো বিনিয়োগকারী যদি ভারতে টাকা ইনভেস্ট করতে চায়, সেটা ভারতীয় কোম্পানিতে হোক বা ভারতীয় স্টক মার্কেটে, এই অবস্থায় তারা নিজেদের দেশের কারেন্সি অর্থাৎ মোস্ট প্রবাবলি আমেরিকান ডলার অথবা ইউরো বা পাউন্ডের মতো যে বহুমূল্য মুদ্রা রয়েছে সেগুলো ভারত সরকারকে দেয়। আর ভারত সরকার সেই বিদেশি মুদ্রাকে ভারতের সম্পদে রেখে দেয় আর তার পরিবর্তে সেই বিদেশি বিনিয়োগকারীকে ভারতীয় রুপি দিয়ে দেয়। সেই ব্যক্তি তারপর ভারতীয় রুপিকে নিয়ে যে কোনো ভারতীয় কোম্পানিকে দিতে পারে বা স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারে। অর্থাৎ দেখতে গেলে এফডিআই থেকে সরাসরি ফায়দা হয় ভারতীয় সম্পদের। কিন্তু আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে, ভারতীয় সম্পদকে কেন ভারত সরকার $1 ট্রিলিয়ন পর্যন্তই নিয়ে যেতে চাইছে? তো বন্ধুরা, এর পেছনের কারণ হলো সেই দিন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে যাবে বিদেশি মুদ্রা ভান্ডারের ভিত্তি
গতিতে। আজ্ঞে হ্যাঁ, এই সময়ে সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা ভান্ডার চীনের কাছে রয়েছে প্রায় $3 ট্রিলিয়ন। যদিও সেটায় দ্রুত গতিতে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেক মাসে প্রায় 20-25 বিলিয়ন ডলার প্রায় হ্রাস পাচ্ছে। এছাড়াও চীনের যারা বিদেশি বিনিয়োগকারীরা ছিলেন তারাও তাদের এফডিআই কে ভেঙে টাকা বের করে নিচ্ছে। এছাড়াও তাদের যে এক্সপোর্ট রয়েছে সেটাতেও ক্রমশ ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই কারণে চীনের সম্পদে পরবর্তীকালে আরো ঘাটতি লক্ষ্য করা যাবে। সেই সময় চীনার 3 ট্রিলিয়নে থাকবে না। অবশ্য এখন তো 3 ট্রিলিয়ন রয়েছে। অন্যদিকে ভারতের রয়েছে $645 বিলিয়ন। আমাদের আর $350 বিলিয়ন এই জন্য প্রয়োজন যাতে আমরা 1 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারি। তারপর চীনের পরে ভারতের সম্পদের বিষয়ে সম্পূর্ণ ওয়ার্ল্ডে সেকেন্ড পজিশনে পৌঁছে যেতে পারি। কিন্তু এখন আপনাদের প্রশ্ন থাকবে, চীনের $3 ট্রিলিয়ন কে পেছনে ফেলে সমগ্র বিশ্বের মধ্যে নাম্বার 1 হতে ভারতের অনেক বছর সময় লেগে যাবে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, যেখানে চীনের সম্পদ একদিকে ক্রমশ হ্রাস পাচ্ছে আর অন্যদিকে ভারতের সম্পদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর ভারতের এই সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণ শুধুমাত্র এই এফডিআই নয়, মানে বিদেশি বিনিয়োগ নয়, বরং ভারতের সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণ হলো আমাদের দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া এক্সপোর্ট। অর্থাৎ আমরা যে সম্পদ সম্পূর্ণ বিশ্বকে বিক্রি করছি, অর্থাৎ একদিকে তো আমাদের এফডিআই সম্পদে যুক্ত হচ্ছেই, অন্যদিকে আমরা এক্সপোর্ট দ্বারা যে বিদেশি মুদ্রা আনছি সেটাও সম্পদে যুক্ত হচ্ছে। আর তৃতীয়ত, বিদেশে যে ভারতীয়রা রয়েছে তারাও টাকা ইনকাম করে ভারতে পাঠাচ্ছে বিদেশি মুদ্রা হিসেবে, সেখান থেকেও আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্যই ভারতীয় সম্পদের কাছে খুবই ভালো চান্স রয়েছে যে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে আমরা চীনকে পেছনে ফেলে আগে অগ্রসর হয়ে যেতে পারি। কিন্তু এর সাথে আপনাদের এটাও নজরে রাখতে হবে যে এফডিআই বৃদ্ধি পেলেই শুধুমাত্র আমাদের সম্পদের বৃদ্ধি হয় না, বরং আমাদের অর্থ ব্যবস্থা এবং সাধারণ মানুষেরও অনেক সুবিধা হয়ে থাকে। সেটা কিভাবে? আসলে যখন বিদেশি বিনিয়োগকারীরা আসে তখন যে ছোট ছোট কোম্পানিগুলো থাকে তারা টাকা পায় এবং তারা সেই টাকার ব্যবহার নিজেদেরকে বড় করার জন্য করে থাকে। অর্থাৎ ধরুন কারো কাছে একটা ফ্যাক্টরি রয়েছে, বিনিয়োগ আসার পর তখন তারা 4টে ফ্যাক্টরি বানাতে পারে যেখানে সাধারণ মানুষ চাকরি পাবে। শুধু তাই নয়, যখন ছোট কোম্পানিগুলো বড় হয় তখন তা থেকে অর্থ ব্যবস্থা এবং জিডিপি যে রয়েছে সেগুলো দ্রুতগতিতে বৃদ্ধি পায়। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে যে এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট রয়েছে সেইটা দেশের প্রত্যেক কোণাতে প্রত্যেক ব্যক্তি পর্যন্ত ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে পৌঁছে যায়। আর এই জন্যই ভারত যদি প্রত্যেক বছর $100 বিলিয়ন এফডিআই অ্যাট্রাক্ট করতে পারে তাহলে সেটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় উপলব্ধি বলে মনে করা হবে। তো বন্ধুরা, এই বিষয়ে নতুন আপডেট আসলে সেইটা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো এবং এই এফডিআই সম্পর্কিত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।